নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং শুরুতে রোজকার মতন বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লোকজনকে বলুন যারা এই ধরনের আলোচনা শুনতে চায়। আর বলে রাখি, আজকেও রাতে আমাদের জিরো আওয়ার আছে, আগামীকালও আছে, দুদিনই আমরা জিরো আওয়ার রেখেছি। জিরো আওয়ারও যারা তাদের মতামত দিতে চান আসবেন, মতামত দেবেন। আমরা আপাতত শুরু করছি আজকের মতামত অনুষ্ঠান, এবং আজকের শীর্ষক শোকের আগুনে হাত সেঁকে নিচ্ছেন অভয়ার মা বাবা। শোক ব্যক্তিগত, কিন্তু এক অন্যায় অত্যাচার থেকে জন্ম নেওয়া শোক তো ব্যক্তিগত হয় না, হবার কথাও না। অভয়ার মৃত্যুর পেছনেও তো আছে এক অবহেলা, গাফিলতির পাহাড়। শহরের বুকে এক মেধাবী তরুণী ডাক্তারের ধর্ষণ আর মৃত্যু তো শোক আর ক্রোধের জন্ম দিয়েও ছিল। মানুষ রাজপথে নেমেছিলেন, চেয়েছিলেন জাস্টিস, বিচার। কিন্তু কিছুদিনের মধ্যেই চোখের সামনে সে ক্রোধের আগুনে যে যার মতো রুটি সেঁকে নেওয়া শুরু করলো। বিপ্লবীরা বিপ্লবীদের মতন, ধান্দাবাজেরা ধান্দাবাজের মতন রুটি সেঁকে নিচ্ছেন সবাই। যে যার মতো ধান্দাবাজিতে নেমে পড়লেন। হ্যাঁ, সেই দলে নাম লিখিয়েছিলেন সেদিনেই অভয়ার মা বাবা। আজ সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। একে একে মুখোশ খুলছে। জাস্টিস চাইবার পেছনে ধান্দা আর বিনিময়ের সব গল্প আজ সামনে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, সেদিন এক অন্ধকার ঘরে মানুষের নজরের বাইরে এক পশু ধর্ষণ করেছিল, হত্যা করেছিল অভয়াকে। আজ আবার সর্বসমক্ষে ধর্ষিতা হলেন, আবার দম বন্ধ মৃত্যু এলো অভয়ার জীবনে। হ্যাঁ, আত্মজার এই মৃত্যুর আগুনে হাত সেঁকে নিচ্ছেন তার জন্মদাতা, জন্মদাত্রী। ছি। যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। সব্বার ফাঁসি চাই। যতজন আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত আছে সব্বার ফাঁসি চাই বলেছিলেন তিলোত্তমার মা। সেদিন সিবিআইকে কাঠগড়ায় তুলেছিলেন, আজ বিজেপিতে যোগ দিলেন। প্রার্থী তিনি। সেই শুরুর দিনগুলোর কথা ভাবুন। উত্তাল কলকাতা, তারা সকাল হচ্ছে কিছু মুখে দিয়ে বা না দিয়ে বেরিয়ে পড়ছেন। সেই মিছিলের, মিটিংয়ের মধ্যমণি তারা চেয়ে দেখছেন কত মানুষ, কত ছেলে পুলে, তাদের যে কেউ হতে পারতো, তাদের কন্যা। তারা সেই ভিড়ে স্বস্তি পাচ্ছিলেন, সান্ত্বনা পাচ্ছিলেন। সেই ভিড় তাদেরকে আশ্বাস যোগাচ্ছিল। কিন্তু সেদিনেও তাদের মধ্যে কি অসংলগ্নতা ছিল না? ছিল বই কি। মুখ্যমন্ত্রী গেলেন, দেখা করে বেরিয়ে এলেন। সেদিন ক্যামেরার সামনে তারাই বলেছিলেন পুলিশ তদন্ত করছে, আমাদের ভরসা আছে, মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি দেবেন বলেছেন। কবের কথা? মাত্র 11 তারিখ মুখ্যমন্ত্রী গেছেন মৃতার বাড়িতে, সেদিনও বলেছেন এই কথা। বলেন 9 তারিখে মারা যাবার পরেই। বলেননি তো যে দেহ জোর করে পোড়ানো হয়েছে, বলেননি তো যে আমরা দ্বিতীয়বার পোস্টমর্টেমের দাবি করেছিলাম, বলেননি তো যে একজন পুলিশ কর্তা আমাদের মুখ বন্ধ করার জন্য টাকা দিতে চেয়েছেন। বরং বলেছেন কলকাতা পুলিশ ভালো কাজ করেছে, মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের ভরসা আছে। কিন্তু মাত্র কদিনেই ওনারা ওনাদের স্ট্যান্ড পাল্টালেন। হ্যাঁ, সেদিন থেকেই বোঝা গেছিল ওনারা অন্য কিছু চাইছেন। বিকাশ ভট্টাচার্য হাইকোর্টে গিয়ে জানালেন যে উনি একেবারে ঘোড়ার মুখ থেকে পোস্টমর্টেমের রিপোর্টের কথা জেনেছেন, যা দেখলেই বোঝাই নাকি যাচ্ছে মিলর্ড এই ঘটনা একজন ঘটাতেই পারে না। কলকাতা পুলিশ একজনকে ধরে সব ঝামাত চাপাত দিতে চাইছে, ব্যাস অমনি মিলর্ড ওই বিশাল যুক্তি শুনেই সিবিআই তদন্ত দিয়ে দিলেন। আর বিকাশবাবু হয়ে উঠলেন ওই নির্যাতিতার বাবা মার পক্ষের আইনজীবী। সেটাই ছিল স্ববিরোধী, অসংলগ্ন বিবৃতি দেবার শুরুয়াত। কতটা অসংলগ্ন স্ববিরোধী কথা বললে এই কদিন আগে ঘটে যাওয়া এমন এক মর্মান্তিক ঘটনার পরে সামাজিক মাধ্যমে মৃতার বাবা মাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সংবেদনশীল যে কোনো ব্যাপারেই রাজনীতির বড় নেতারা খুব সামলে কথা বলেন। বিশেষ করে এমন জঘন্য ধর্ষণ আর খুনের পরে তো আরও সাবধানী হয়ে যান শাসক দলের নেতারা।
কেন তারা এখন অনায়াসেই মুখ খুলছেন? কেন তাদের মুখ খুলে দেবার সুযোগ করে দিচ্ছেন তার বাবা মা? আসলে শোকের আবহ ছিঁড়ে খুঁড়ে তিলোত্তমার বাবা মা যা করছেন তা বিশুদ্ধ রাজনীতি হয়ে উঠেছে। আজ সেই বৃত্ত কেবল সম্পূর্ণ হলো। এবং সেটাও যদি হতো এক খাতে বইতো তাহলেও না হয় বোঝা যেত ছাত্রনেতা আনিস খানের বাবা, তামান্নার মা কোনো স্ববিরোধিতায় না গিয়ে তার ছেলের বা মেয়ের মৃত্যুর বিচার চেয়েছেন শুরুর দিক থেকে। ভুল হোক ঠিক হোক এক কথা বলে যাচ্ছেন। আর এই লক্ষ মানুষের সমর্থন পাওয়ার পরেও, সারা দেশ বিদেশ থেকে সমর্থন পাওয়ার পরেও তিলোত্তমার বাবা মা তাদের অসংলগ্ন আচরণের ফলে হাসির খোরাক হয়ে উঠছেন। 9 তারিখ রাতে আপনাকে এক পুলিশ অফিসার টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলল। আপনি সেটা কবে বললেন সংবাদ মাধ্যমকে? ইনফ্যাক্ট আপনিও বলেননি, বলেছিলেন ডাক্তার আন্দোলনকারীরা। আপনি ভিডিও বিবৃতি দিয়ে জানালেন যে না, এমন কিছু হয়নি। পরে বলেছেন যে তাকে চাপ দিয়ে এই কথা বলানো হয়েছে। কিন্তু 15 তারিখ, 15ই আগস্ট আপনি যখন সিবিআইয়ের কাছে গেলেন তখন সিবিআইকে কি সেটা বললেন? বললেন না। কেন বললেন না? এটা তো বিরাট অভিযোগ যে টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। 9 তারিখে ঘটনা ঘটেছে, 10 তারিখে ঘটনা ঘটেছে। আপনি মুখ্যমন্ত্রীর সামনে বললেন না, আপনি বিবৃতি দিলেন না কোনো মিডিয়ার সামনে। আপনি 15 তারিখে সিবিআইকেও বললেন না যে আপনার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। আপনার দেওয়া বয়ানে 15ই আগস্ট সেরকম কোনো কথা নেই, সেই বিবৃতি সবার সামনে আছে, তারপরের বয়ানও নেই। কিন্তু আপনি বাইরে সে কথা বলে গেছেন, সিবিআইকে জানাননি। জানালে একজন এসপিকে কেবল এটা করার দায়ে জেরা করা হতো, গ্রেপ্তার করা যেত। জনে জনে বলে বেরিয়েছেন যে আপনারা দ্বিতীয়বার পোস্টমর্টম চেয়েছিলেন। প্রথম পোস্টমর্টমের পরে আপনারা সেই সময় জানিয়েছিলেন আপনারা সত্যি। উল্টে আপনার কন্যাসম 5 জন পিজিটি ছাত্রী যারা সেদিন পোস্টমর্টমে হাজির ছিল তারা লিখে দিলেন যে তারা স্যাটিসফাইড। আপনারা কেন দ্বিতীয়বার পোস্টমর্টম চাইছিলেন সে কথা আপনারা টালা থানায় বলেছিলেন? বলেননি? সেদিন রাতে আপনাদের বাড়িতে 40 মিনিটের বেশি তিলোত্তমার দেহ রাখা ছিল। জানিয়েছিলেন কাউকে যে আপনারা দ্বিতীয়বার পোস্টমর্টম চান? জানাননি। দেহ পোড়ানো হয়ে গেল, মুখ্যমন্ত্রী এলেন, সংবাদ মাধ্যমের লোকজন এলো, জানিয়েছিলেন যে আপনারা দ্বিতীয়বার পোস্টমর্টম চেয়েছিলেন। পুলিশ তা হতে দেয়নি। মামলা সিবিআইয়ের কাছে চলে গেল। 15ই আগস্ট বয়ান দিতে গিয়েছিলেন, জানিয়েছিলেন যে আপনারা দ্বিতীয়বারের মতন পোস্টমর্টমের দাবি করেছিলেন? জানাননি। তারপরে 3 দিন পরে আপনি প্রথমবার সিবিআইয়ের সামনে এবং তারপরে সংবাদ মাধ্যমের সামনে প্রথমবার জানালেন যে আপনারা দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম চেয়েছেন। কার নির্দেশে? কেন? কোন তথ্য জানার পরে আপনারা এই সিদ্ধান্তে এলেন? জানিয়েছেন? জানাননি। কারণ সেই সময় থেকে আপনারা বিশুদ্ধ রাজনীতি করছিলেন। আর সেই মুখোশটা খুলে গেল মাত্র। এই গোটা তদন্ত হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। কি চেয়েছিলেন আপনারা? মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলেছেন তিনিই নাকি প্রমাণ লোপাট করিয়েছেন। কোন তথ্যের ভিত্তিতে বলেছেন? মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছিলেন। কিসের ভিত্তিতে? কে জোগাচ্ছিল পেছন থেকে? আপনাদের মুখের ভাষা আজ পরিষ্কার। সেদিনই বলেছিলাম আপনাদের জন্য মানুষের সহানুভূতির অপরিসীম ভাড়ার কদিনের মধ্যে শূন্য হয়ে যাবে। আপনাদের ব্যবহার করা হচ্ছে, আপনারা ব্যবহৃত হচ্ছেন। আপনাদের সেই পোটেনশিয়াল নেই যা আপনাদের এক দীর্ঘ সময় ধরে ব্যবহার করার প্রয়োজনীয়তা ধরে রাখবে। কিছুদিনের মধ্যেই ব্যবহৃত ঠোঙার মতো পড়ে থাকবেন। যে পড়শিরা ছুটে এসেছিল দুর্দিনে তাদেরকে আঘাত করেছেন। যে মানুষেরা সমব্যথী ছিলেন তাদের বিশ্বাস চলে গেছে। অথচ এটা তো সত্যিই যে সন্তান হারানোর বোঝা পাওনা তাদের দুজনের কাঁধেই রয়েছে। এক নরক যন্ত্রণা। জীবনের কোনো দুঃখ, কোনো শোক চিরস্থায়ী নয়। আনন্দ ঘুরে ফিরে আসে, সব শোকের পলিমাটি দিয়ে চলে যায়। শোকের পলিমাটি বেশি দিন থাকে না। 20 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। নাজিম হিকমত। এটাই জীবনের নিয়ম। সমস্ত নিয়মের বিরুদ্ধে কেউ কেউ শোককে আঁকড়ে ধরেই চলতে চান, কিন্তু তা এক অসংলগ্নতার জন্ম দেয়। শোকের অনুভূতি ভাগ করে নিতে বহু মানুষ এগিয়ে আসে, কিন্তু এই অসংলগ্নতার জন্য দায়ী থাকেন তারাই। তার ভাগাভাগি হয় না। কোন দলে গেলেন? বিজেপিতে। দুঃখ হয়, কষ্টও হয়। ধর্ষিতা, খুন হওয়া আত্মজার বাবা মা, বিলকিস বানোর ধর্ষক, হাথরাসের ধর্ষক, কাঠুয়ার ধর্ষকদের কাছে ধর্ষণের বিচার চাইছে। তাদের পাশে দিয়ে আন্দোলনের কথা বলছে। এবং এটাই যে ওনারা করবেন সেটা বহু আগেই বলেছিলাম। ওনারা শোকের আবহকে ধরে রাখতে নিত্য নতুন ইভেন্টের খোঁজে আছেন। তাই ওনার কন্যার সতীর্থদের আন্দোলনে ওনাদের আর ভরসা নেই। ওনারা দিল্লিতে অমিত শাহের কাছে বিচার আশা করেন, শুভেন্দু অধিকারী, সমীত ভট্টাচার্য বা দিলীপ ঘোষের কাছে ধর্ষণের প্রতিকার চান, যাদেরকে ওনার কন্যার সতীর্থরাই মঞ্চের ধারে কাছেও ঘেঁষতে দেননি। খেয়াল করে দেখুন, 9 আগস্ট 2025 বলেছিলাম আগামী 2026 এদের নতুন ভূমিকা দেখার জন্য তৈরি থাকুন।
ওনারা সেই প্রথম দিন থেকে ক্যামেরা, বুম, মাইক, টিভির পর্দা, খবরের কাগজের হেডলাইন ভালোবেসে ফেলেছিলেন। শুরুর দিক থেকে মনে হয়েছিল ওরকম এক ভয়ঙ্কর মৃত্যু, নিজের আত্মজার ওই পরিণতি হয়তো বা ওনাদের বোধবুদ্ধির ওপরে সাংঘাতিক এক প্রভাব ফেলেছে। আজ একরকম, কাল একরকম, তারপরের দিন আর এক রকম বলে বেড়াচ্ছেন। কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছি ওনারা ওই টিভির পর্দা, খবরের কাগজের প্রথম পাতা থেকে বেরিয়ে আসতে চান না। বলেছিলেন ওনাদের স্থানীয়ভাবে নাকি একঘরে করে দেওয়া হয়েছে। কেন? কারণ ওনাদের সঙ্গে কেউ নাকি কথা বলে না। আসলে স্থানীয় মানুষজন তো দেখেছেন, জানেন, অনেকটাই জানেন তো যে আর.জি. কর থেকে দেহ বাড়িতে আসার 1.5 ঘন্টা পরে তা শ্মশানে গেছিল। সেখানে অভয়ার মা নিজেই সমস্ত পারলৌকিক কাজ করার পরেই দেহ চুল্লিতে গিয়েছিল। কিন্তু কদিন পর থেকেই ওনারা বলা শুরু করলেন পুলিশ এসে জোর করে তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেয়। স্থানীয় মানুষ জানেন না? এই সব কিছু চলাকালীন ওনাদের প্রতিবেশী এক কাকু সঞ্জীব মুখার্জি খবর পাওয়ার পর থেকে ওনাদের সঙ্গে ছিলেন, প্রতিবেশী হিসেবে সাহায্য করেছিলেন। কদিন পর থেকে এই অভয়ার বাবা মা ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এই ভদ্রলোকের মোবাইলে তোলা ভিডিওর ভিত্তিতে এই অভয়ের বাবা বলেছিলেন যে পুলিশের টাকা নেওয়া ইত্যাদি সবটাই মিডিয়ার প্রচার। পরে ঠিক তার উল্টোটা বলেছেন, যার ফলে এলাকার মানুষজন বিরক্ত। হ্যাঁ, এলাকার মানুষজন উপযাচক হয়ে আর কথা বলেন না। দাবিটা কি? বিচার চাই। তদন্ত করছে কে? সিবিআই। এক উন্মাদের পাঠক্রম। তো সেই দুই অভিভাবক আজ এই অবস্থায় পৌঁছলেন কি করে? সেই রাস্তাটা কে দেখিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তারেরা। যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল আদতে এক ইভেন্ট, যা খাড়া করতে খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা। চোখ বুঝে ভাবুন খাদ্য আন্দোলনের কথা। না ডাক্তার নন্দ, ডাক্তার মাহাতো, ডাক্তার হালদার সেসব ভাবতে হবে না, ভাবতেই বলবো না, কারণ ওসব ভাবতে শিরদাঁড়ার ওপরে মস্তিষ্ক লাগে। আমি আমাদের দর্শকদের, যারা সেই দিনগুলো দেখেছেন, তাদের দেখেছেন, যারা দেখেছেন ট্রামভাড়া আন্দোলন, যারা দেখেছেন শুনেছেন তেভাগা আন্দোলনের কথা, তারা ভাবতেও পারবেন যে সেই সমস্ত আন্দোলন কেমনভাবে ছড়িয়ে পড়বে, সেই আন্দোলনের কথা কেমনভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। তার জন্য একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ডাকা হয়েছে, তাকে দিয়ে সেই আন্দোলনের ছবি, ভিডিও ভাইরাল করা হচ্ছে। সেসব তো ছিলই না। তারপরেও সেসব আন্দোলন কিভাবে ছড়িয়ে পড়লো গ্রাম থেকে গ্রামে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে। মানিক বন্দ্যোপাধ্যায় লিখে ফেললেন হারানের নাচ জামাই, সলিল চৌধুরী লিখে ফেললেন শপথ, নকশালবাড়ির মহিলাদের সেই আত্মত্যাগ, বেঙ্গাই জোতের সেই 11টা লাশ আগুন হয়ে ছড়িয়ে গেল। অজিত পাণ্ডে লিখলেন তরাই কান্দে গো, উৎপল দত্ত লিখলেন তীর, বললেন একদিকে নকশালবাড়ি অন্যদিকে বেশ্যাবাড়ি, মধ্যে কিচ্ছু নেই। প্রেসিডেন্সি কলেজ থেকে ছাত্ররা চললেন গ্রামে। ওই আর.জি. করের ডাক্তারবাবু স্থবির দাশগুপ্ত পড়াশুনো ছেড়ে চললেন গ্রামে। সেসব কি ইভেন্ট ম্যানেজারদের তৈরি ইভেন্ট ছিল? কিন্তু গত আগস্টে আর.জি. করের ধর্ষণ আর হত্যার পরে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার খানিকটা ছিল বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নকলনবিশি, আর বাকিটা ছিল একটা ইভেন্ট। হ্যাঁ, রীতিমতো পয়সা খরচ করে ওই ডক্টর নন্দ, ডক্টর হালদার, ডক্টর মাহাতো ইত্যাদিরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দিয়ে এক ইভেন্ট সাজাচ্ছিলেন। সেই ইভেন্ট শেষ। এখন তার ক্লাইম্যাক্স, অভয়ার মা বিজেপির প্রার্থী। সেই 9 জানুয়ারি ভোরবেলায় ঘটনা ঘটেছে। আমরা জেনেছি 10 তারিখে খবরের কাগজে সরকারের কিছু অর্বাচীন সিদ্ধান্তে মানুষের রাগ বেড়েছে, অবিশ্বাস বেড়েছে। মানুষের বিভিন্ন সময়ে জমে থাকা রাগ হঠাৎই এক প্লাবন হয়ে নামলো কলকাতার রাজপথে 14 তারিখে। সেই ইভেন্টের কৃতিত্ব নিতে চেয়েছেন রিমঝিম সিংহ, এক সেরা বাঙালি। তাখানি কৃতিত্ব তাকে দেওয়া যায় বই কি? এরই মধ্যে ঘটে গেছে আর.জি. করের সেই বাথরুম ভাঙার ঘটনা। এই ধর্ষণ হত্যার মধ্যেই এক বিরাট অবিশ্বাস তৈরি করার মতো ঘটনা। চারিদিকে ছড়িয়ে গেল খবর টয়লেটেই হয়েছিল খুন। সবাইকে অন্ধকারে রেখে সেই টয়লেটকে বেমালুম গায়েব করে দেবার চক্রান্ত করছিল আর.জি. কর প্রশাসন এবং সরকার। কাজেই দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এসবের মধ্যে আমরা দেখলাম এই মহানগরে বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি, স্লোগান থেকে মিছিলের আঙ্গিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জলছবি। এবং 21শে আগস্ট ধর্ষণ হত্যার 12 দিনের মাথায় এসবিআইতে অ্যাকাউন্ট খোলা হলো, মুক্ত হস্তে দান করুন, কোনো ভুল নেই। আন্দোলন চালাতে পয়সার দরকার হয় বই কি? আন্দোলন, মিটিং, মিছিলের আয়োজনের জন্য ফান্ড রেজিং তো নতুন কিছু নয়। 12 দিনের মাথায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো। খুললেন প্রিয়া লাকড়া, রিয়া বেরা, শিবম গারোদিয়া। কেন? একই আন্দোলনের জন্য একই শহরের মধ্যে 3-3টে অ্যাকাউন্ট কেন? তার মধ্যে 2টো অ্যাকাউন্ট ব্যক্তিগত নামে কেন? এর মধ্যে প্রথম অ্যাকাউন্টে যে রিয়া বেরার নাম পেয়েছেন, উনি হলেন সেই রিয়া বেরা যিনি ওই আর.জি. কর হাসপাতালে যে রিনোভেশন হবে তার কাগজে সই করেছিলেন। হ্যাঁ, তাদের সম্মতিতেই টয়লেট ভাঙা হয়েছিল। কলকাতা পুলিশ জানতে পেরে চিঠি দিয়ে তা বন্ধ করার আদেশ দেয়। কিন্তু রটনাটা এরকম হয়েছিল যে আসলে সরকার থেকে বাথরুম ভেঙে প্রমাণ লোপাটের চক্রান্ত চলছে। সেই রিয়া বেরা ফান্ড রেজিংয়ে ব্যস্ত ছিলেন
এই তথ্য মানুষকে জানানোর দরকার পড়েনি যে ওটা সরকার নয়, ওটা আরজি কর প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এক টিমের যৌথ ইন্সপেকশনের পরেই ভাঙার সিদ্ধান্ত হয়েছিল। এবং সেই সিদ্ধান্ত 10 তারিখে মানে ঘটনা ঘটার পরে তারা নিয়েছিলেন। ড্রোন ক্যামেরা উড়িয়ে সেই মশাল মোমবাতি মিছিল, গান, নাটকের সেই ছবি আর দ্রোহের আগুন জ্বালিয়ে রাখার সেই শপথের ছবি ভাইরাল করার ব্যবস্থা করেছিলেন সমাজ মাধ্যমে। ওই একইভাবে ভাইরাল হয়েছিল সোমা বলছির গুজব, একইভাবে ভাইরাল হয়েছিল পেলভিক বোন, কলার বোন ভাঙা, 150 গ্রাম বীর্য বা গণধর্ষণের তত্ত্ব। সেদিন যে ডাক্তারবাবু সামনে এসে দাঁড়িয়েছিলেন সেই নারায়ণ ব্যানার্জি আজ বিজেপিতে, আর অভয়ার মা বিজেপির প্রার্থী। ছকবাজিটা বড্ড কাঁচা। আমরা যারা এই আন্দোলনকে ওই 14 তারিখের বা তার কদিন পর থেকে এক পথভ্রষ্ট আন্দোলন বলছিলাম, যারা বলেছিলাম এই প্রকাণ্ড মিথ্যে প্রচারের মধ্যে একটা ব্যবস্থা কাজ করছে, আমরা অবাক হইনি। এরপরে আরও তথ্য গলগল করে বেরিয়ে আসছে কোন কোন ডায়াগনস্টিক সংস্থা কোন স্বার্থে এই আন্দোলনের পেছনে এসে দাঁড়িয়েছিলেন, কোন কোন ডাক্তারদের সংগঠনের বিনা অনুমতিতে টাকা ট্রান্সফার হয়ে গেছে এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে, কোন ডাক্তারেরা এই ইভেন্ট কোম্পানির নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হয়ে মিটিং ছেড়ে বেরিয়ে গেছেন, কেন এক সংগঠনের ফান্ড রেজিং অ্যাকাউন্টের পাশাপাশি দুটো ব্যক্তিগত নামের অ্যাকাউন্ট চলছে। এসব প্রশ্ন আমাদের সামনে আজ এসে পড়েছে। প্রশ্ন উঠছে এই ফান্ডের হিসেবের স্বচ্ছতার, যা এখনও আমাদের কাছে নেই। সেই টাকা কি এবার নির্বাচনের তহবিলে আসবে? সমাজের অত্যন্ত এগিয়ে থাকা অংশের ডাক্তারি পড়ুয়া ছাত্র ডাক্তারেরা রাজ্য রাজধানীর পুলিশকে এক ঝটকায় ক্লিব, পঙ্গু, কাঠের পুতুল তৈরি করার এক ন্যারেটিভ তৈরি করার জন্যই ওই শিরদাঁড়া নিয়ে হেঁটেছিলেন। লালবাজারে কমিশনের সঙ্গে দেখা করে সেই শিরদাঁড়া তার হাতে দিয়েছিলেন, কিন্তু একবারও ভেবেছিলেন যে তাদের এই কাজ কতটা নৈরাজ্য বহন করে আনবে? ঘটনাচক্রে তাদের আন্দোলনের গঙ্গাযাত্রা তারা নিজেরাই ঘটিয়েছেন। তাদের অনর্গল মিথ্যের ঝুড়ি আর চূড়ান্ত অনৈতিকতা এখন আমাদের সবার সামনে খুব পরিষ্কার। কর্মবিরতির নাম করে যারা বেসরকারি হাসপাতালে কাজ করে পয়সা কামালেন, সরকারের পয়সা নয়ছয় করলেন, তাদের মুখে শিরদাঁড়ার প্রসঙ্গ মানায়? সেদিনই মনে হচ্ছিল এক ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বানানোর চেষ্টা চলছে। খুব দ্রুত একের পর এক মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায়। যার অধিকাংশ মিথ্যের খবর খুব ভালো করেই জানতেন ওই ডাক্তারবাবুরা, তাদের নেতৃত্ব আর এই বাবা মা। এটা অবশ্য খানিক বিজেপি আইটি সেলের কায়দায় ছড়ানো হয়েছে। মানে শুরু থেকেই এই বাবা মায়ের পেছনে ছিল বিজেপি। আজ সেই ছবিটা পরিষ্কার। জাস্টিস নয়, ওনারা বিধায়ক সাংসদ হতে চেয়েছিলেন, মিডিয়ার আলো চেয়েছিলেন, ফান্ড চেয়েছিলেন। আজ কেবল সেই সত্যিটা সামনে চলে এসেছে। ছি, ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।